আজকে আমরা যে বিশেষ দিবসটি নিয়ে অনুষ্ঠান করছি সেটি হচ্ছে বিশ্ব সমুদ্র দিবস। পৃথিবীতে সমুদ্র হচ্ছে এমন একটি সম্পদ যা দূর থেকে পৃথিবীকে দেখলে মনে হয় এটা একটা নীল গ্রহ। কারণ হচ্ছে এই গ্রহটায় সমুদ্রে পানি রয়েছে। যদি ভূভাগ হয়ে থাকে ২৮ ভাগ, ৭২ ভাগই হচ্ছে এই ভূপৃষ্ঠের পানি। এই কারণে সমুদ্র একটা বিশাল সম্পদ। সমুদ্রের কারণে আবহাওয়া অনেক স্নিগ্ধ থাকে, প্রসন্ন থাকে এবং আর কোনো গ্রহে এখন পর্যন্ত পানির সন্ধান পাওয়া যায়নি। এই যে সমুদ্রের এত বিশাল সম্পদ, এ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজের তিনি পরিচালক। আর আমাদের সঙ্গে আছেন একই বিভাগের প্রফেসর সৈয়দুর রহমান চৌধুরী। আর আছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। প্রথমেই আমরা জেনে নিতে চাই এই দিবসটির তাৎপর্য কী। কারণ বলা হয় সমুদ্রে যে পরিমাণ সম্পদ রয়েছে তা আমরা আহরণ করতে পারিনি। পৃথিবীর উদ্ভিদ এবং প্রাণী সম্পদের ৬ ভাগের ৫ ভাগই আছে কিন্তু সমুদ্রে। বিশাল ব্যাপার। আমরা কি সচেতন? সৈয়দুর রহমান চৌধুরী, আপনি তো প্রায় বিশ্বখ্যাতি সম্পন্ন একজন ওশেনোগ্রাফার। সমুদ্র তত্ত্ব বিষয়ে আপনার জ্ঞান, আপনার গবেষণা, আপনার চিন্তা আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত। তো এই যে দিবসটি পালিত হচ্ছে, বিশ্ব সমুদ্র দিবস, এর প্রেক্ষাপট কি, কবে থেকে শুরু হয়েছে এবং আমাদের মতন সমুদ্র ঘেরা একটি দেশ, একটা অঞ্চল, বিশাল অঞ্চল, এর প্রয়োজনীয়তা কতটুকু? মূলত এই সমুদ্র দিবসের ধারণাটি এসছে 1992-এ ব্রাজিলের রিও ডি জেনিরোতে যেই বিশ্ব পরিবেশ সম্মেলন, যাকে আমরা ধরিত্রী সম্মেলন বলি, সেই ধরিত্রী সম্মেলনেই এর প্রথম সূচনা বলা চলে। তখনই যেহেতু পৃথিবীর প্রায় সব ধরনের পরিবেশ বিষয়ক সেক্টরগুলো নিয়ে চিন্তাভাবনা সেই সম্মেলনে হয়েছিল, তখন সমুদ্রকে নিয়েও একইভাবে চিন্তা হয়েছে যে সমুদ্রের প্রতিও মনোযোগ দেবার দরকার রয়েছে। তখনই এই ধারণাটি আসে। পরবর্তী সময়ে কানাডা অফিশিয়ালি এই দিবসটি পালন করবার জন্য জাতিসংঘের কাছে দিবসটি ঘোষণা করবার জন্য এক ধরনের দাবি বা প্রস্তাবনা পাঠায়। সেই প্রস্তাবনাটি পরবর্তীতে জাতিসংঘের সাধারণ পরিষদে 2009 সনে পাশ হবার পর এটি এখন আনুষ্ঠানিকভাবে সারা পৃথিবীতে 8ই জুন প্রতি বছর সমুদ্র দিবস হিসেবে পালিত হয়। তারই অংশ হিসেবে বাংলাদেশেও আমরা এই বছরই প্রথম আনুষ্ঠানিকভাবে এই দিবসটি পালন করার জন্য উদ্যোগ নিয়েছি, যে উদ্যোগে সামিল হয়েছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং চ্যানেল আই কর্তৃপক্ষ। তাদেরকেও আন্তরিক ধন্যবাদ। এই বছর বিশ্ব সমুদ্র দিবসের প্রতিপাদ্য বিষয় ধরা হয়েছে টুগেদার উই হ্যাভ দ্য পাওয়ার টু প্রোটেক্ট আওয়ার ওশানস, অর্থাৎ সম্মিলিতভাবে আমরা আমাদের সমুদ্রকে, মহাসমুদ্রকে রক্ষা করবার ক্ষমতা রয়েছে। এই ক্ষমতার প্রশ্নটি কেন আসছে, যে ক্ষমতা রয়েছে কেন? ক্ষমতাটা হচ্ছে এই যে আসলে আমাদেরকে বুঝতে হবে, আমরা ভাবছি যে আমি তো একা, আমি এত বড় সমুদ্রের উপকার কী করে করব। এই জন্যই আমাদের মনের মধ্যে ঢুকিয়ে দেবার প্রয়োজন রয়েছে যে আমি একজন মানুষ হিসাবেও কিন্তু আমার করণীয় কিছু রয়েছে। এবং আমরা যখন একত্র হব, আজকে যেমন আমরা 4 জন এখানে একত্র হয়েছি, আমাদের এই অনুষ্ঠানের দর্শকরা সহ সবাই যখন একত্র হবেন, তখন আমাদের এই সম্মিলিত শক্তি কিন্তু অনেক বেশি কাজে দেবে আমাদের সমুদ্রকে রক্ষা করার ক্ষেত্রে। আরও একটি বিষয় হচ্ছে যে এই একই প্রতিপাদ্য বিষয়টি গত বছরও ছিল, এবছরও কেন একই বিষয়টি রয়ে গিয়েছে? এর অর্থ হচ্ছে যে এর গুরুত্ব অপরিসীম। আমাদেরকে সংঘবদ্ধ হয়ে সমুদ্রকে রক্ষা করবার জন্য কাজ করতে হবে। আর আপনি তাৎপর্যের কথা যেটা বলেছেন যে এর তাৎপর্য কী, তাৎপর্যটি কি আসলে বলা চলে বহুমাত্রিক। একদিকে হচ্ছে যে বলা হয়ে থাকে যে আমরা চাঁদের পৃষ্ঠকে যতটা ভালো জানি, সমুদ্রের তলদেশকে ততটা ভালো জানি না। আমরা আসলেই সমুদ্রের প্রতি খুব বেশি অমনোযোগী। আবার কিছু বৈজ্ঞানিক বা টেকনোলজিক্যাল প্রযুক্তিগত চ্যালেঞ্জও রয়েছে যে চাঁদের পৃষ্ঠে চলে যাওয়া যত সহজ, সমুদ্রের তলদেশে যাওয়াটা তত সহজ নয়। প্রযুক্তি এখনও ততটা এগোয়নি। এসব কারণে কিছুটা পিছিয়েও আছে, কিন্তু পিছিয়ে থাকতে চায় না বলেই মানুষ এই দিনটিকে প্রোক্লেম করেছে যে আমরা এখন থেকে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের সচেতনতা তৈরি করব সমুদ্রকে জানবার জন্যে, সমুদ্রের সম্পদকে জানবার জন্যে। আবার যারা সমুদ্রকে ব্যবস্থাপনা করবেন তাদের মধ্যেও
এই বোটটা আসতে হবে, যে বিশাল সমুদ্র পড়ে রয়েছে, আমি যেমন ইচ্ছা সেই সমুদ্রকে তেমন ব্যবহার করব, এটা যেমন চলবে না। আমাদের সমুদ্রের সম্পদকে ব্যবস্থাপনা করতে হবে, টেকসইভাবে উন্নয়নের প্রচেষ্টা নিতে হবে, সমুদ্রকে দূষণমুক্ত রাখতে হবে। এটি একটি বড় চ্যালেঞ্জ যে সমুদ্র এখন যে পরিমাণে দূষণের শিকার হচ্ছে, তেল দূষণ, আমাদের বঙ্গোপসাগরে পলিথিন ব্যাগ বা অন্যান্য এই জাতীয় বর্জ্য দিয়ে যেভাবে দূষিত হচ্ছে, দেখা যাবে যে খুব শীঘ্রই আমাদের বিভিন্ন সমুদ্র অঞ্চল এখনই মৎস্যশূন্য হয়ে পড়েছে, অন্যান্য অঞ্চলও মৎস্যশূন্য হয়ে যাবে। প্রয়োজন হয়ে পড়ছে সমুদ্রের বিভিন্ন স্থানে স্যাংচুয়ারি করবা, যেখানে কোনো ধরনের ফিশিং অ্যাক্টিভিটি, নো টেক জোন, কোনো কিছুই সেখান থেকে নেওয়া যাবে না, এরকম কিছু অঞ্চল তৈরি করে হলেও সমুদ্রের কিছু কিছু জৈব সম্পদকে রক্ষা করবার ব্যাপার রয়েছে। তৃতীয় যেটি মাত্রার বহুমাত্রিক যা বলেছি, তার মধ্যে আরেকটি মাত্রা আমরা বলতে পারি যে সমুদ্র আসলে প্রচুর সম্পদ সমুদ্রের মধ্যে রয়েছে। কি পরিমাণ রয়েছে তাই আসলে আমরা জানি না। মূল সমুদ্রের শুধুমাত্র 5% জানা হয়েছে, 95% এখন আমাদের অজানা। এসব কারণেই এই দিনটিকে ঘোষণা করা হয়েছে যে আমরা এমন একটি দিন পালনের মাধ্যমে প্রতি বছরই সমুদ্রকে একটু একটু জানবো, মানুষকে জানাবো, সচেতন করব, কি করলে সমুদ্রের যত্ন নেওয়া হয়, এই বিষয়গুলো মানুষের মনের মধ্যে, মাথার মগজের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনার কথার প্রেক্ষিতেই বলা যেতে পারে, একটা কথা বলা হয়েছিল এক সময়, বিজ্ঞানীরাই বলেছিলেন যে সমুদ্রে যে পরিমাণ সোনা রয়েছে তা যদি যথার্থভাবে নিষ্কাশন করা হতো, তাহলে পৃথিবীর প্রতিটি লোক 1 টন করে সোনার মালিক হতে পারত। এটা একটা খুব বড় ব্যাপার, এই আলোচনা যাব না। কিন্তু সমুদ্রে যে সম্পদ আছে এটা অনস্বীকার্য। ডক্টর শাহাদাত সাহেব, আমরা জানি যে আমাদের ভূভাগে যে পরিমাণ সম্পদ আছে, সে ভূভাগে সম পরিমাণ সমুদ্র আমাদের আয়ত্তে রয়েছে। তার সম্পদ আমরা কেন ব্যবহার করছি না? সম্পদই বা কী? এই বিশাল মৎস্য সম্পদ কেন ব্যবহার করছি না? এ সমস্ত নিয়ে যদি আপনি একটা কথা বলতেন। আমাদের বঙ্গোপসাগরে বাংলাদেশ যে অংশের অংশীদার, তার পরিমাণ আমাদের মূল ভূখণ্ডের থেকে বেশি। বাংলাদেশের আয়তন যেটা বলা হয় যে আমাদের 1,48,000 বর্গ কিলোমিটার, সে তুলনায় বঙ্গোপসাগরে আমাদের সমুদ্রের এলাকা রয়েছে প্রায় 1,66,000 বর্গ কিলোমিটার, যেটা আমাদের দেশের ভূখণ্ডের থেকে বেশি। এবং এই বঙ্গোপসাগর নানা দিক দিয়ে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের যে পরিমাণ মৎস্য সম্পদ রয়েছে বঙ্গোপসাগরে, এই মৎস্য সম্পদের উপর যে পরিমাণ জনগণের জীবন জীবিকা নির্ভর রয়েছে, এই বঙ্গোপসাগর আমাদেরকে মৎস্য সম্পদ দিয়ে খাদ্যের যেভাবে যোগান দিচ্ছে, পুষ্টির যোগান দিচ্ছে, প্রচুর পরিমাণ আমাদের লোকজন তাদের জীবন জীবিকার জন্য নির্ভরশীল হয়ে পড়তেছে। সর্বোপরি বৈদেশিক মুদ্রা অর্জনের একটা বড় মাধ্যম আমাদের সামুদ্রিক সম্পদ, অথবা যেটা আমরা ফ্রোজেন ফুড এক্সপোর্ট করে থাকি। তো এই দৃষ্টিকোণ থেকে বলা হয়তো শ্রিম্প হচ্ছে হোয়াইট গোল্ড, Exactly. সাদা সোনা বলে পরিচিত আমাদের দেশে। এখন বৈদেশিক মুদ্রা আয়ের ক্ষেত্রে এই চিংড়ি সম্পদের তো বিশাল ভূমিকা রয়েছে। বিশাল ভূমিকা, যে আমরা যার জন্য বঙ্গোপসাগরকে সিলভার মাইন বলে থাকি। সিলভার মাইন, যে এই সিলভার মাইনে আমাদের বঙ্গোপসাগরে প্রায় 475 প্রজাতির মাছ রয়েছে, যার মধ্যে 70 থেকে 75 প্রজাতির মাছ হলো বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ। পৃথিবীর বিভিন্ন দেশে এই মাছ রপ্তানি হচ্ছে। ইভেন পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে এশিয়ানরা রয়েছেন, ওনারাও দেখা যাচ্ছে যে এই অঞ্চলে যে মাছ পাওয়া যাচ্ছে, এই মাছ খাওয়ার জন্য ডিমান্ড থাকে। আমরা সম্প্রতি একটা স্ট্যাটিস্টিক্সে দেখেছি যে আমেরিকাতে যে পরিমাণ এশিয়ান রয়েছে, তারা মেরিন ফিশ খাওয়ার জন্য, বিশেষ করে এই অঞ্চলে পাওয়া মাছ খাওয়ার জন্য তাদের যে ডিমান্ড, আমেরিকান ইকোনমির একটা উল্লেখযোগ্য অংশ। এবং আপনি এটাও জানেন যে আমাদের টাইগার শ্রিম্পের সাথে লবস্টার এবং আরেকটা গুরুত্বপূর্ণ আইটেম যোগ হয়েছে যে কাঁকড়া। আমাদের সামুদ্রিক কাঁকড়া এখন জীবন্ত অবস্থায় পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছে। আমি গবেষণা করতে যে যখন আমার একটা কথা খুব বিভিন্ন সময় আমি বলে থাকি যে নিঝুম দ্বীপে যখন আমি চাষিদের সাথে কথা বলতেছিলাম, তো ওই কাঁকড়া চাষি আমারে বলতেছে কাঁকড়ার দিকে তাকিয়ে যে এই কাঁকড়া তুই তো একটু পরে বিমানে উঠবি, আমি তো জীবনে বিমানে উঠতে পারবো না, ওর তো ভিসা লাগছে না। জি, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু কাঁকড়া, জ্যান্ত কাঁকড়া এখন আপনি পৃথিবীর বিভিন্ন দেশের নামি দামি রেস্টুরেন্টে পাচ্ছেন। এবং আরেকটা বিষয় আমাদের যেটা উঠে আসতেছে আমাদের সামুদ্রিক সম্পদের মধ্যে, সেটা হলো ওয়েস্টার, যেটা ওয়েস্টার বা গ্রিন মাসেল আমরা বলে থাকি, বা বাংলায় আমরা শামুক ঝিনুক বলে থাকি। ঝিনুক জাতীয় যে প্রজাতিগুলো, এটা আমাদের দেশে যদিও কালচারালি খাওয়ার জন্য আমরা গড়ে উঠে নাই, কিন্তু চৈনিক বেল্টে, চৈনিক খাদ্য তালিকায় ওয়েস্টার একটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউরোপেও। তো যার জন্য হলো যে এই যে সামুদ্রিক সম্পদগুলোর যে
খাদ্য ছাড়াও আরও অনেকগুলো বিষয় আছে, যেমন আমরা যদি কোরাল রিফের কথা ধরি, আমরা যদি ওয়েস্টারের কথা ধরি, গ্রিন মাসেলের কথা ধরি, তারা যেভাবে খাদ্য হিসাবে আমাদেরকে বিভিন্ন মাছের, বিভিন্ন চিংড়ির কিন্তু তাদের আবাসস্থল প্রমোট করে থাকে। কিন্তু জানতে চাইছি এই বিশাল সম্পদ সম্পর্কে আমরা কতটা সচেতন। এই যে প্রথমে যে কথাটা বলেছেন যে সারা পৃথিবীর 28 ভাগ যদি স্থলভাগ হয়, 72 ভাগ জলভাগ, এই 72 ভাগ জলভাগকে জানার জন্য আমাদের আসলে যে পরিমাণ টেকনোলজি, যে পরিমাণ মেধা, যে পরিমাণ ইনভেস্টমেন্ট করা দরকার, ওই পরিমাণ আসলে হয়ে ওঠেনি। তবে সুখের বিষয় হলো আমাদের মধ্যে আজকে কিন্তু এই সচেতনতাটা আসতেছে যে আমরা এই বিষয়গুলো করা দরকার, এই বিষয়ে আমাদের ইনভেস্টমেন্ট করা দরকার, এই বিষয়ে আমাদের মানব সম্পদ গড়ে তোলা দরকার, এই বিষয়ে আমাদের গণ সচেতনতার দরকার, এবং এই বিশাল সমুদ্রে কারা কারা বসবাস করে, যেসব এবং কাদের জন্য বসবাস করে, আলটিমেটলি সেখানে যেসব উদ্ভিদ বা প্রাণী বা আমরা ফ্লোরা ফনা যেটাই বলে থাকি, যে হিউম্যান কাইন্ডকে নানাভাবে তারা উপকার করে যাচ্ছে। কেউ খাদ্য দিয়ে, কেউ অক্সিজেন সাপ্লাই করে, এবং কেউ সেখানকার অন্যদের পরিবেশকে ব্যালেন্স রেখে। তো সর্বোপরি আমাদের এই যে বিশাল জলরাশি, বিশাল সামুদ্রিক সম্পদ, এই সম্পদের যথাযথ ব্যবহারের জন্য আমাদের পড়ালেখা থেকে শুরু করে জাতীয় পর্যায়ে যে আমাদের বিভিন্ন নীতিমালা প্রণয়ন, গণসচেতনতা, এবং সবার কিন্তু এক্ষেত্রে ইন্টিগ্রেটেড রিপোর্ট দরকার, যে আমাদের মিডিয়া রয়েছে, আমাদের একাডেমিক ইনস্টিটিউশন রয়েছে, আমাদের ডেভেলপমেন্ট পার্টনার রয়েছে, আমাদের নন প্রফিট অর্গানাইজেশন রয়েছে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন রয়েছে, সর্বোপরি আমাদের জনগণ রয়েছে। সবাইকে আমরা সচেতন করে তুলতে পারলে, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই সমুদ্রে কি পরিমাণ সম্পদ রয়েছে, এই সম্পদ কিভাবে ব্যবহার করলে আমাদের খাদ্যে, পুষ্টিতে স্বয়ংসম্পূর্ণতা হবে, আমাদের লোকজন সুস্বাস্থ্যের অধিকারী হবে, আমরা অতিরিক্ত খাদ্য বিদেশে এক্সপোর্ট করতে পারবো, আমাদের দেশ অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ হবে, সর্বোপরি জাতিসংঘ ঘোষিত যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল রয়েছে সেটা আমরা অ্যাচিভ করতে পারবো। মুকিত মজুমদার বাবু, চেয়ারম্যান প্রকৃত জীবন ফাউন্ডেশন, আপনার সংস্থা, আপনার অর্গানাইজেশন নিয়মিতভাবে বিভিন্ন পরিবেশ বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান করে থাকে। আমরা দেখেছি আপনার ক্যামেরাম্যান আমাদের সেন্ট মার্টিনস দ্বীপের আতঙ্কজনক প্রবাল পরিবেশের উপরেও ডকুমেন্টারি করেছে, সম্পদের উপরে করেছে। আজকে এই পরিচালক সাহেব, শাহজাদ সাহেব বললেন, সাইদুর রহমান সাহেব বললেন যে বিশাল এই সম্পদটা কিন্তু আমরা সচেতন নয়, সম্পর্কে অবহিত নয়। এ সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য প্রকৃত জীবন ফাউন্ডেশন থেকে আপনি কি পদক্ষেপ গ্রহণ করবেন? আমরা যেটা করছি এই সমুদ্রের ব্যাপারে, আমাদের যে সমুদ্র, যে বিশাল একটা সম্পদ, এবং এই সম্পদের কিন্তু যেই সচেতনতাটা দরকার, সেটা আসলে যেটা ওনারাও বললেন যে সেইভাবে আমরা এখনও এটা এক্সপ্লোর করতে পারি নাই, এই সম্পদের এই সচেতনতার ব্যাপারটাও সেভাবে জাগিয়ে তুলতে পারিনি। তারপরেও আমরা আমাদের দিক থেকে যেটা চেষ্টা করছি, যে আমরা বাংলাদেশে প্রথম আমরা কোনো টিভি চ্যানেলে দেখিয়েছি আন্ডার ওয়াটারে আমাদের সেন্ট মার্টিনে কি হচ্ছে, আমরা কিভাবে পলিউট করছি, আমাদের এই কোরালকে ভাঙছি, কিভাবে নষ্ট করছি, এবং কিভাবে আমরা নানাভাবে পলিউশন করছি ওই জায়গাটাকে ঘিরে। কারণ হাজার হাজার টুরিস্ট কিন্তু যাচ্ছে এই সেন্ট মার্টিনে, এবং সেখানে একটা নিয়ন্ত্রণের ব্যবস্থা খুবই জরুরি করা। এবং আমাদের এই সম্পদ, যে এই কোরাল সমৃদ্ধ দ্বীপ একটি কিন্তু আছে বাংলাদেশে, এবং সেটা যদি হারিয়ে যায় তাহলে সমুদ্র থেকে কিন্তু একটি বিরাট সম্পদ হারিয়ে যাবে কিন্তু। এবং এই কোরাল অ্যাসিডিটির কারণে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, এবং কোরালকে ভেঙেও তুলে বিক্রি করা হচ্ছে। তো সব কিছুর পরেও সেটা হলো যে আমাদের যে সম্পদ, এই সম্পদ কিন্তু আমাদেরই রক্ষা করতে হবে। এবং আমি আরেকটা জিনিস যেটা খেয়াল করেছি, ডিপ সিতেও যখন আমি গিয়েছি, যে আমাদের প্রায় আমার মনে হয় 300-400 ডিপ সি ট্রলার আছে, যেটা আমি বলবো যে অতিরিক্তভাবে পারমিশন দেওয়া হয়েছে, এবং যার কারণে আমাদের এই মৎস্য সম্পদ কিন্তু খুব জানি না কত দিন আর আছে, একসময় দেখব আমাদের বঙ্গোপসাগর মৎস্যশূন্য হয়ে গেছে। কারণ যেভাবে ফিশিং হচ্ছে, বলা হচ্ছে ডিপ সি ট্রলার মিড লেভেল থেকে, মিড সি থেকে কিন্তু তুলে ফেলছে মাছ সব। তো যেটা কিন্তু খুব ভয়াবহ একটি চিত্র আমি দেখেছি। এবং এই মাছগুলো মিড লেভেলে যে মাছ থাকে সেগুলো কিন্তু খুব বড় মাছ থাকে না, ডিপেই কিন্তু বড় মাছ থাকে। এই মাছ কিন্তু হারিয়ে যাবে কিন্তু একসময় যদি এইভাবে ধরা হয়। অতিরিক্ত আহরণ হচ্ছে কিন্তু, এবং হাজার হাজার টন কিন্তু মাছ ধরা হচ্ছে। মাছের সাথে হাঙর উঠে আসছে, মাছের সাথে আমাদের অলিভ রিডলি কাছিম উঠে আসছে, এবং নানা সম্পদ, যে সম্পদ এদের ধরার কথা না সেই সম্পদও কিন্তু ধরা হচ্ছে। এটা একটা ভয়াবহ চিত্র। পাশাপাশি যে
আমরা যখন গেলাম ওখানে ডিপসিতে, সেখানে দেখলাম যে দেখা গেলো একই জায়গায় হয়তো অনেকগুলো ডিপসি ট্রলার, যেখানে তারা জানতে পারছে যে ওখানে অনেক মাছ আছে, সেখান থেকে সব মাছগুলো ধরা হচ্ছে। কিন্তু একই জায়গা থেকে যদি আহরণ হয় তাহলে কিন্তু ওই জায়গার মাছগুলো হারিয়ে গেল, কিন্তু এক জায়গার অনেক মাছ। এর মধ্যে আরেকটা ব্যাপার যেটা, সেটা হলো যে অলিভ রেডলি কাছিম, যেটা আমাদের এটা কিন্তু একটা বিরাট একটা সম্পদ বাংলাদেশে। আমি বলবো যে এই কাছিম কিন্তু এমনি একটা এন্ডেঞ্জার্ড স্পিসিস। সেখানে আমরা যদি এদের ধরে ফেলি কিংবা আমরা যদি এদের মেরে ফেলি তাহলে বিরাট ক্ষতি হয়ে যাবে। এবং এই কাছিম কি করে এই কথাটাও কিন্তু আমরা জানি না, যে এরা যে আমাদের এই সমুদ্রকে ক্লিন রাখছে এবং এই পানিকে ক্লিন রাখছে, এবং এই অ্যাসিডিটির কারণে আজকে যে সমস্যা আমাদের সমুদ্রের, এবং এটা কিন্তু সারা বিশ্বের একটি সমস্যা, আমাদের এখানেও একটি বিরাট সমস্যা। এবং অ্যাসিডিটির কারণে কিন্তু আমাদের এই পানি নষ্ট হচ্ছে সমুদ্রে, এবং অ্যাসিডিটি 30% কিন্তু বেড়ে গেছে আপনার ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে, এবং যেভাবে বাড়ছে 100% ফাস্টার ওয়েতে বাড়ছে এই অ্যাসিডিটি, এবং যার কারণেই কিন্তু এই অ্যাওয়ারনেসের ব্যাপারটা এসেছে। এবং আমরা যদি এখনই সজাগ না হই, কারণ আমরা কিন্তু খুব কমই জানি সমুদ্র সম্বন্ধে, আমরা কিন্তু ভ্রমণ করতে জানি। আজকে কক্সবাজার বিচটাকে ধরে যদি আমরা ক্লিন রাখতে পারছি না, বিচ পলিউশনের ব্যাপারটা যদি আমি বলি, আমরা কিন্তু বোতল ফেলছি, আরও ফেলছি আমরা চিপসের খোসা, যেটা অ্যালুমিনিয়াম ফয়েল, সেগুলো ফেলছি। তো এই যে বর্জ্যগুলো যাচ্ছে সমুদ্রে, এটাও কিন্তু একটা বিরাট সমস্যা। আমি এই কথার প্রেক্ষাপটেই সাইদুর রহমান সাহেবের কাছে আসতে যাচ্ছি। এই যে বর্জ্য, জি এই বর্জ্য নদী বাহিত হয়ে সমুদ্রে পড়ছে, জি পলিথিন বিশালভাবে যাচ্ছে, জি। যে পলিথিনের কারণে শ্রিম হুমকির সম্মুখীন। জি তো এই যে পরিবেশ দূষণ, এখন বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য সমুদ্রের পানি দায়ী। জি গত 150 বছরে তাপমাত্রা বেড়ে গেছে। জি। বলা হচ্ছে যে কণ্ঠস্বর উচ্চ হোক, সোচ্চার হোক, কিন্তু সি লেভেল যেন উঁচু না হয়, তাহলে অনেক প্লাবিত হয়ে যাবে। এইরকম একটা হুমকিজনক পরিবেশে, আশঙ্কাজনক পরিবেশে আমাদের কি করা উচিত, যাতে আমরা আমাদের সমুদ্রের ধারকে, সমুদ্রের পরিবেশকে নিষ্কলুষ, নিরাপদ এবং প্রয়োজনীয় রাখতে পারি? এই বিশ্ব সমুদ্র দিবসে পৃথিবীর বিভিন্ন দেশ এটাকে যখন পালন করে, অবজার্ভ করে, তার মধ্যে তারা গণসচেতনতার অংশ হিসেবে একটি কাজ প্রায় সকলেই করার চেষ্টা করে, সেটা হচ্ছে বিচে গিয়ে বিচ ক্লিনিং। যে বিভিন্ন লিটার যা বটলস, এই সমস্ত ডিসপোজেবল কাপস যা আছে, এগুলো তারা পরিষ্কার করে। এটা হচ্ছে গণসচেতনতার অংশ। কিন্তু আমি বলবো বিচে যেই দূষণটা আমরা করে থাকি বিভিন্ন জিনিস লিটার করার মাধ্যমে, জিনিস ফেলার মাধ্যমে, ওটাকে বলবো যে টিপ অফ দি আইসবার্গ। ওটা আমরা দেখছি যে বিচে ময়লা ফেলছে, কিন্তু ওটা আসলে মূল সমস্যার অতি নগণ্য অংশ। মূল সমস্যাটি হচ্ছে আমাদের, যেটা আমরা দেখেও দেখছি না, সেটা হচ্ছে আমাদের ভূমিতে যেই পলিথিন এবং অন্যান্য প্লাস্টিক আমরা ব্যবহার করে থাকি, এর কিন্তু শেষ গন্তব্য সমুদ্র। নদী নালায় পড়ছে, রাস্তায় পড়ছে, রাস্তা থেকে আমাদের ড্রেনে পড়ছে, ড্রেন থেকে বড় সুয়ারেজ, স্টর্ম সুয়ারেজে যাচ্ছে, সেখান থেকে নদীতে যাচ্ছে, নদী থেকে আলটিমেটলি এটা 1 বছর পরে হলো সে সমুদ্রে যাবে। এবং এই প্লাস্টিকগুলো শত শত, কোনো কোনো প্লাস্টিক হাজার হাজার বছর ধরেও ডিগ্রেড করবে না, যেভাবে আছে অবিকৃত অবস্থায় থাকবে। তাহলে এই যে হাজার হাজার টন প্লাস্টিক, আমাদের দেশে বোধহয় 95 বা 96 সনের দিকে পলিথিন ব্যাগ এক ধরনের নিষিদ্ধ ঘোষিত হয়েছে পরিবেশ আইনে, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে তারই ভিন্ন আরেকটি সংস্করণ পিপি নাম দিয়ে আবার বাজারে এসছে, এবং তার চাইতে অনেক বেশি সংখ্যা। আগে হয়তো আমি বাজারে গেলে ওই জাতীয় একটি পলিথিনে বাজার করে ফিরতাম, এখন প্রতিবার বাজারে গেলে ওরকম 8-10টি ওরকম পিপি ব্যাগ আমাদেরকে ক্যারি করে আনতে হচ্ছে। এগুলোর শেষ গন্তব্য সমুদ্র, এবং সমুদ্রে গিয়ে এগুলো চাদরের মতো সব আমাদের সমুদ্রতলে বিছে যাচ্ছে। আমাদের সমুদ্রে 2 ধরনের মৎস্য সম্পদ, একটা হচ্ছে যারা পানিতে সাঁতার কেটে চলে বেড়ায়, আরেক ধরনের যারা ভূমিতে ক্রল করে চলে, বেন্থিক যাদেরকে আমরা বলি। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের চিংড়ি সম্পদ। তাহলে যদি এই চাদরে আমাদের এই বঙ্গোপসাগরের তলার একটি বিরাট অংশ ঢেকে যায়, এই চিংড়িদের যাবার কোথাও জায়গা থাকবে না, দে উইল ডাই আলটিমেটলি। এটা হচ্ছে একটি বিষয়। বাবু ভাই যেই প্রসঙ্গটি এনেছেন ট্রলারের মধ্যে কিছু কিছুই মাত্র 1.5 সপ্তাহ আগে একটি বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তারা নতুন একটি কনসেপ্ট এনেছেন। তারা, আমরা জানি যে ডেজার্টিফিকেশন, মরুকরণ যেটা আমরা বলে থাকি, তারই একটা সমুদ্রের কাউন্টার পার্ট দিয়েছেন, যে বটম ট্রলিংয়ের ফলে আসলে যা ঘটছে সমুদ্রে, দ্যাট শুড বি কল্ড ডেজার্টিফিকেশন আন্ডার দ্য সি। তাতে
বায়োডাইভার্সিটি নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে র্যাকিংয়ের ফলে। আরেকটি আগ্রহ এসেছে যে জ্বালানি সমস্যা সমাধানের জন্য সমুদ্র সহায়ক ভূমিকা পালন করতে পারে। এই ব্যাপারটি নিয়ে যদি একটু বলতেন। আমরা তো আসলেই আমরা জ্বালানির জন্য হাহাকার করছি। আমরা বিদ্যুতের সমস্যা আমাদের মতো দেশগুলোতে, বা শুধু বাংলাদেশ নয়, বেশ কিছু দেশে এরকম বিদ্যুতের সমস্যাটি খুব প্রকট। আমাদের পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ কেন্দ্র নেই, অথবা বিদ্যুৎ উৎপাদন করবার জন্য অন্য যে জ্বালানি প্রয়োজন, আমাদের কয়লা, তেল, গ্যাস, এগুলো পর্যাপ্ত পরিমাণে নেই। কিন্তু আমরা যদি পরিকল্পনা করে প্রয়োজন বোধে উন্নত প্রযুক্তির দেশের সাহায্য নিয়ে হলেও যদি আমরা সমুদ্রের যে জোয়ার ভাটা, তার থেকে জোয়ার ভাটার সাথে যুক্ত রয়েছে টাইডাল কারেন্ট। আমাদের বঙ্গোপসাগরে প্রায় 18 ফিট পর্যন্ত জোয়ার ভাটার পানি ওঠানামা করে। 18 ফিট মানে প্রচুর। বহু দেশ রয়েছে মাত্র 2-3 ফিট জোয়ার ভাটা ওঠানামা করে। তাদের পক্ষে এই শক্তিটা আহরণ করা তত সহজ নয়। আমাদের দেশে 15 থেকে 18 ফিট পর্যন্ত জোয়ার ভাটার পানি ওঠানামা করে। কাজেই আমাদের কাছে এই যে স্ট্যাটিক এনার্জিটা অনেক বেশি পরিমাণ আহরণ করতে পারি। আমি আপনার এই কথা সূত্র ধরে মুকিত মজুমদার বাবুর কাছে অবশ্যই জানতে চাইব যে এই যে একটা অনালোচিত, অনাবিষ্কৃত বিশাল সম্ভাবনাময় ক্ষেত্র, এটিকে কি প্রকৃত জীবন ফাউন্ডেশনের পক্ষ থেকে একটু হাইলাইট করা যায় না? হ্যাঁ, আমরা তো চেষ্টা করছি নানাভাবে এই সমুদ্র তলদেশে কি হচ্ছে কিংবা কি আছে সেটাকে দেখানোর। ডেফিনেটলি আমাদেরও লিমিটেশন আছে। আমরা কিন্তু কোনো সরকারি প্রতিষ্ঠান না, একটা প্রাইভেট অর্গানাইজেশন। তো সুতরাং আমাদের লিমিটেশনের মাঝখান থেকে আমরা যতটুকু পারছি আমরা তুলে ধরছি এই ব্যাপারটা। আর আমি যেটা তখন বলছিলাম অ্যাসিডিটির ব্যাপারটা, যে এটা হচ্ছে কিন্তু আমাদের যে নানা রকমের যে আমরা ইলেকট্রিসিটি ব্যবহার করছি, যে এবং আমরা যে নানা রকম অ্যাপ্লায়েন্স ব্যবহার করছি, সেখান থেকেই যে কার্বন তৈরি হচ্ছে, সেই কার্বন থেকেই কিন্তু অ্যাসিডিটির ব্যাপারটা ঘটছে। ফসিল ফুয়েল যেটা, সেখান থেকে কিন্তু তৈরি হচ্ছে কিন্তু এটা, যার কারণে এখন পৃথিবীব্যাপী বাতাসের মাধ্যমে যে কারেন্ট তৈরি হয়, ইলেকট্রিসিটি তৈরি হয়, সেদিকেই কিন্তু এখন সবাই ঝুঁকে পড়েছে। এবং ইউরোপ আমেরিকাতে কিন্তু একটু জোরে সোরে এই ক্যাম্পেইন চলছে এবং তারা চেষ্টা করছে। এইখানে যেটা ইউএসএতে তারা চাচ্ছে যে 2014-এ 7,000 মেট্রিক টন যে কার্বন যে তৈরি হচ্ছে ইউএসএতে, সেটাকে তারা কমাতে চাচ্ছে এই উইন্ডমিলের মাধ্যমে। সেটা কিন্তু তারা চেষ্টা করছে মিনিমাইজ করতে। তা এই দিবস উপলক্ষে কিন্তু তারা এটাকে তাদের সামনে রেখেছে। সুতরাং আমরাও আমাদের নানা রকম কর্মসূচি রাখতে হবে। আমাদের মূল সমস্যা যেটা সাইদুর রহমান সাহেব বললেন, যেটা যে এই যে বর্জ্য যেটা আমরা ফেলছি যেখানে সেখানে, এইটাই কিন্তু আলটিমেটলি সমুদ্রে যাচ্ছে, শেষ গন্তব্য। হ্যাঁ, শেষ গন্তব্য কিন্তু সমুদ্রে। সুতরাং আমরা যদি এটা ব্যাপারে অ্যাওয়ার না হই, আমরা যেটা ফেলছি ডাঙায় সেটাই কিন্তু যাচ্ছে পানিতে। তো সুতরাং এটা কিন্তু আমাদের সবাইকে বোঝাতে হবে যে এইটাকে ফেলা মানে কি ডাঙায় ফেলা না, কিন্তু এটা আলটিমেট গন্তব্য সমুদ্র আকারে ফিরে আসছে। তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এই যে দিবসটি, বিশ্ব সমুদ্র দিবস, ডক্টর শাহাদাত হোসেন আছেন পরিচালক ইনস্টিটিউটের, তার কাছ থেকে শুনবো যে আমরা কিভাবে সচেতন হব। সচেতন হওয়ার জন্য আসলে আমাদের প্রফেসর সাইদুর রহমান চৌধুরী বলেছেন যে আমরা অফিসিয়ালি প্রথমবারের মতো এই দিবসটি উদযাপন করেছি। সচেতনতার অংশ হিসেবে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবার আমরা একটা বড় রকমের র্যালি করেছি, আমাদের সকল ছাত্র শিক্ষককে ইনভলভ করেছি। এই দিনের তাৎপর্য তুলে ধরে ছাত্রছাত্রীদের সবার অংশগ্রহণে স্বতঃস্ফূর্ত শিল্পকর্ম প্রতিযোগিতার আয়োজন করেছি। সেক্ষেত্রে আমরা বিভিন্ন ফিল্ম দেখানোর আয়োজন করেছি, কালচারাল শো এর আয়োজন করেছি, এবং সর্বোপরি দেশ বরেণ্য বিভিন্ন ব্যক্তিবর্গদেরকে দিয়ে আমরা ডে লং সেমিনারের আয়োজন করেছি। তা আমাদের সবারই উদ্দেশ্য হলো যে এই দিনটাকে, এই দিনের তাৎপর্য তুলে ধরা, গণসচেতনতা বৃদ্ধি করা, এবং কিছু আমাদেরকে কমিটমেন্ট নেওয়া। যদি আজকে আমাদের এই দিনকে উদযাপন করা উপলক্ষে আমরা অতটুকু কমিটমেন্ট নেই যে আমরা সবাই রিইউজেবল পানির বোতল ব্যবহার করব, আমরা বাজারে যাওয়ার সময় ব্যাগ হাতে করে নিয়ে যাব, অন্তত এই দুইটা প্রতিজ্ঞা আমাদের যদি সারা দেশের বহু মানুষের মধ্যে আমরা কিছু সংখ্যকেও করি, তাহলে সেটাও আমাদের গণসচেতনতার একটা অংশ। প্লাস্টিকের ফেলবো না, যেখানে সেখানে ফেলবো না। আজকের অনুষ্ঠান থেকে অনেক কথা জানা গেল। আমি সেই প্রবাদটির কথা ভাবছি, সমুদ্রে পেতেছি শয্যা, শিশেরই কি ভয়। এরকম অবজ্ঞা করলে চলবে না। অনাগত দিনে আমরা যেন শুধু সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আবেগে উচ্ছ্বসিত না হই। আমরা মনে করি মৎস্য সম্পদকে, সমুদ্র সম্পদকে, এনার্জিকে, জোয়ার ভাটা শক্তিকে ব্যবহার না করলে আমরাও অনিশ্চয়তায় ধাবিত হব। কাজে আমাদেরকে ভাবার সময় সাংঘাতিকভাবে এসেছে। বেঁচে থাক সবুজ শ্যামল প্রাণের স্বদেশ, স্নিগ্ধ
শুনে মন